ব্যবহার করো, তোমাদের চুলের কোনো সমস্যাই থাকবে না। যাদের প্রচুর চুল পড়ছে, ধৈর্য ধরে একটা মাস অন্তত, সপ্তাহে একদিন, সপ্তাহে দুদিন। গুড মর্নিং, সকাল সকাল ব্লগ শুরু করে দিয়েছি আজকে। তোমাদেরকে আজকে ফ্রিজের ভেতর থেকে জানাচ্ছি সুপ্রভাত। আশা করছি সকলে খুব ভালো আছো, আর আমরাও বেশ আছি। এখন কটা, সকাল 8:45 মতন বাজে। ঘুম থেকে উঠেছি আমরা বেশ কিছুক্ষণ আগে। তারপরে লেজি মর্নিং, যেহেতু আজকে সানডে। এই যে ও কত বড় চাল এসে গেছে। এই বাড়াবাড়ি। দাঁড়া, আর একটা লাইট জ্বালিয়ে দিই না, তোমার ট্যালেন্ট দেখো। হয়েছে চা, এবার এটা ফেটে যাবে, জমে যায় না। হ্যাঁ, মালাইটা জমে যায়, এটা ঠিক। তুমি কফিটা বানাবে না আমি বানাবো? না তুমি সেই আমি একটু খাই, ততক্ষণ এটা বসাও অন্তত। ডাবের জলটা আমি ভালো করে একটু আরামসে খাই। সকালের এই টাইমটুকুই হচ্ছে নিজের মতন করে একটু বসার সময়, তাই না? এই টাইমটুকু একটু নিজের মতন করে বসবার সময় পাই। তাও যদি আশিসে একটু ঘুমিয়ে থাকে, আরও একটু নিজের মতন রিল্যাক্সে থাকি। ও তো আজকে তাড়াতাড়ি উঠে যায়। তাড়াতাড়ি মানে এটা বেলা হয়ে গেছে এখন, তাও রবিবার দিনও অন্তত অনেকক্ষণ ঘুমাই। কিন্তু আমরা এখন তাড়াতাড়ি শুয়ে পড়ি তো রাতে, তাড়াতাড়ি উঠে যেতে ওই জন্য সমস্যা হয় না। আগে যেমন আমরা অনেক রাত পর্যন্ত জেগে থাকতাম, 1টা 1:30 অবধি টিভি দেখতাম, এখন আর সেটা করি না, তাড়াতাড়ি শুয়ে পড়ি। আয়ুষ্মানকে স্কুলে দিয়ে যখন আমরা হাঁটি, তারপর ফেরার পথে যদি ঘরে ডাব না থাকে, কিছু ডাব কিনে আনি আর খেয়ে আসি। তো এসেই ধরো বেশ জলারা ডাবগুলো আনি। যদি দেখি জল কম আছে সেই ডাব, তাহলে দুজনে একটা একটা খাই। আর যদি দেখি জল বেশি আছে, তাহলে দুজনের হয়ে যায় একটা ডাবে। তো এই চলো সকাল সকাল ব্লগটা শুরু করে দিলাম। ব্লগ শুরু করাটাই হচ্ছে মেন, জানো তো। ব্লগ একবার শুরু হয়ে গেলে সমস্ত কাজগুলো হয়ে যায়, কাজগুলো পরপর হয়ে যায়। আর এইটা করে নিই তারপর ব্লগ শুরু করব, ওইটা করে নিই তারপর ব্লগ শুরু করব, এই করতে করতে দেরি হয়ে যায়, তখন আর ব্লগটা শুরুই হয় না। চলো দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। আজকে কফি খাওয়া হবে, আর ওই 4 পিস মতন ব্রেড আছে, ব্রাউন ব্রেড। কফিতে কি বলো তো, দুধটা অনেক বেশি লাগে না, কারণ দুধ বেশি না দিলে কিন্তু টেস্ট হয় না। এটা 3 জনের কফি হচ্ছে। দুধেই হয়, হ্যাঁ। ওই জন্য দেখবি বাইরেও কফির দাম বেশি নেয়। চা ভালো দোকানে চা 20 টাকা হলে, কফি কিন্তু 30 টাকা নেয় না। আর কালকে দেখো বেগুনটা ঝলসে রেখেছি। কালকে রাতে আর আমার ইচ্ছে করছিল না যে আমি সব ক্লিন করি। ওই বেগুন ঝলসালে তো জানোই কিরকম হয়। কালকে স্যাটারডে ছিল তো বেগুনটা ঝলসে রেখে দিয়েছি, কারণ অন্যদিন আর হয়ে ওঠে না, অন্যদিন করিও না। হ্যাঁ, একটা মঙ্গলবার করা যায়। আজকে সানডে, তাতে স্নান সেরে নেবো। এখন একটুখানি কফিটা খেয়ে তারপরে চুলে একটু ওই মেথি অয়েলটা করবো, কারণ অনেক দিন হয়ে গেছে চুলে হট অয়েল করা হয় না। চুলটা ভীষণ রাফ হয়ে গেছে, মানে প্রায় ধরো দুর্গাপুজোর পর মনে হয় আমি করিনি, আর কালার করেছিলাম, চুল ভীষণ রাফ হয়ে গেছে। ভাবছি একবার একটু গিয়ে স্পা করাবো, কারণ হেয়ার কালার করবার পর না স্পা না করে চুলটা নষ্ট হয়ে যায়। আমি যদিও কোনোদিন করিনি, 2019 না 18 থেকে আমি চুলে কালার করছি। একবারই আমি বোধহয় পার্লারে গিয়ে স্পা করিয়েছিলাম, তাও স্পাটা পুরোপুরি হয়নি, কারেন্ট চলে গেছিলো। হয়েছে পাউরুটি সেকেছে দেখো না, টোস্ট বিস্কুট বানিয়ে দিয়েছে। এরকম খেতে হয় গো। ওই বাবা,
বলছি মেট্রো ক্যাশ অ্যান্ড ক্যারি যাবে নাকি, না এসে যাবে? কেন মেট্রো স্টেশন কি আছে? কালকে আমি একটা মজার কমেন্ট পেয়েছি, বলছে পায়েল তুমি কিন্তু কফিকে পেয়ে চাকে ভুলে যেতে পারো না, চা হচ্ছে ইমোশন। চাকে ভুলিনি, কিন্তু চা আমাকে না অনেক কষ্ট দিয়েছে জানো তো। দুধ চা খেলেই আমার অসম্ভব প্যালপিটেশন হতো, অসম্ভব, আমি বলে বোঝাতে পারবো না। এবার এটা যে দুধ চায়ের জন্য হচ্ছে কেন আমি সেটা বুঝতাম না, এখনো বুঝি না যে দুধ চা খেলে কেন আমার এত সমস্যা হয়, মানে সঙ্গে সঙ্গে হবে না, বেশ কিছুক্ষণ বাদে শুরু হয়, বুঝতে পেরেছো? বুক ধরফর ধরফর করতো, তারপরে যে ওই অ্যাসিডিটির যে ব্যথা, বুকের নিচে ব্যথা শুরু হয়েছিল, সেটাও কিন্তু ওই চা খাওয়ার জন্যই হয়েছিল। চা জিনিসটা যতটা ক্ষতিকর, দুধ চা জিনিসটা, কফিটা কিন্তু অতটা ক্ষতিকর নয়। কফিটা না ঠিক নেশা হয় না, চায়ের যেমন একটা নেশা, কফিটা কিন্তু নেশা না। কফিটা মানে ভালো লাগে খেতে, এই যে শীতকালটা তাও সেই জন্যই ভালো লাগে। গরমকালে কি ভালো লাগবে? গরমকালে ভালো লাগবে না, তখন আবার ব্যাক টু চা। দুধ চা হয়তো আমি আর সেভাবে ভালোবেসে আর খাবো না, কারণ আমি ভালোবাসাটাকে তুলে দিয়েছি। তুমি কি একটা কাপ ভেঙে দিয়েছো গো? সত্যি বলো। সকাল থেকে আমরা কয়েকশো কাজ করি, তারপরেও কিছু মানুষ থাকে যারা না হিমশিম খেয়ে যায়, তাদের জন্য ইচ্ছা করে ছোট ছোট রুটিনগুলো আমার শেয়ার করতে। আজ এমন কিছু কাজ তোমাদের সাথে শেয়ার করেছি যেটা তো একদিকে তোমাদের ভালো লাগবে, প্লাস কাজে কর্মে এনার্জিও দেবে। তার আগে এখানে যে এই যে কফি আর ব্রেড খাওয়ার পর ভাবলাম তোমাদের সাথে আজকে একটা দারুণ জিনিস শেয়ার করি। ডিসানোর পাস্তালিশিয়াস এলবো পাস্তা। এই পাস্তা কিন্তু ময়দা দিয়ে তৈরি নয়, প্রথমেই এটা বলে দিই, কারণ আমাদের অনেক সময় ইদানিং যারা আমরা একটু হেলথ কনসিয়াস, চেষ্টা করি ময়দা জিনিসটাকে অ্যাভয়েড করতে, তাদের জন্য এটা একটা দারুণ অপশান হতে পারে। 100% ডিউরাম হুইট সেমোলিনা পাস্তা, অর্থাৎ সুজি দিয়ে তৈরি পাস্তা এটা। মানে বুঝতে পারছো, তোমার ময়দা খাওয়ার কোনো জায়গাই থাকছে না। বাচ্চারা তো পাস্তা খেতে কি না ভালোবাসে। আমি তোমাদের সাথে আজকে একটা পাস্তার খুব সহজ রেসিপিও শেয়ার করে দেবো। এছাড়াও বিভিন্ন রেসিপি আমি শেয়ার করবো বলে দুটো বড় বড় পাস্তা আনিয়েছি। আর দেখো, সোর্স অফ প্রোটিন, জিরো কোলেস্টেরল, নো ট্রান্স ফ্যাট, এর থেকে ভালো আর কি হতে পারে। তো অবশ্যই তোমরা যদি পাস্তা খেতে ভালোবাসো বা বাচ্চারা পছন্দ করে, তোমরা বাড়িতে আনিয়ে খেতে খাও। আর আমি এটা কিন্তু আজকে না, এই নিয়ে আমি বহুবার শুধুমাত্র এই ডিসানোর পাস্তাই কিন্তু অর্ডার করে খাচ্ছি, আর তোমাদের সাথেও বহুবার শেয়ার করেছি। তোমরা জানো পাস্তা আমি প্রেশার কুকারে সেদ্ধ করি, মাত্র 2টো সিটি দিয়ে দিলে নুন আর তেল দিয়ে রেখে দেবে, তোমার ঝরঝরে পাস্তা রেডি হয়ে যাবে। আর এই পাস্তাগুলো ময়দার পাস্তায় যাও বা গলে যাওয়ার চান্স থাকে, এই পাস্তাতে একেবারেই চান্স থাকে না। সব রকম সবজি দিয়ে বা হোয়াইট সস পাস্তা বাচ্চাদের বানিয়ে দাও, তারা খুশি মনে খাবে, তোমার ঘরের মানুষজনও খাবে। আর অনেক ব্র্যান্ডই তো দাবি করে যে 100% ডিউরাম হুইট দিয়ে তৈরি, কিন্তু আমি বলবো ডিসানোর যে পাস্তা, আমি তো নিজে আজ নয় প্রায় 1 বছর ধরে শুধুমাত্র এই ডিসানোর পাস্তাটাই ব্যবহার করছি। আর বিশেষ করে এলবো পাস্তাটা আমি তোমাদের গ্যারেন্টি দিয়ে বলতে পারি যে এর স্বাদ অপূর্ব, অতুলনীয়। আমরা এতদিন যে পাস্তা খেয়ে এসেছি সেগুলো সত্যিই ভুলে যাব। আর আমি তোমাদের এখানে ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দেবো, তোমরা অ্যামাজন থেকে অর্ডার করতে পারো। প্রিন্ট প্রাইস যা লেখা থাকবে তার থেকে অনেক অনেক গুণ কমে কিন্তু তোমরা পেয়ে যাবে। আমি তো তাই করি, অনলাইন থেকে অর্ডার করি। আমি লিংক দিয়ে দিচ্ছি, তোমরা বাড়ির জন্য কিনে রাখো, বাচ্চার টিফিন বানাতে কোনো রকম চিন্তা করতে হবে না, বা হাজব্যান্ডের লাঞ্চ বক্সেও দিয়ে দিতে পারো, কখনো কখনো একটু অন্যরকম হবে। যাই হোক, চলো আমি কিভাবে টিফিনে আয়ুষ্মানের পাস্তাটা বানাই সেটা তোমাদের সাথে শেয়ার করছি। আর শুধু আয়ুষ্মানের না, আয়ুষ্মানের বাবার জন্যও এটা করে রাখি যখন করি। তো সমস্ত রকম সবজি এখানে কেটে রেখেছিলাম, 2টো ডিম দেখো আমি ভেজে একটা সাইড করে দিয়েছি। যেই প্যানে করছি সেই প্যানের লিঙ্কও আমি দিয়ে দেবো, অর্থাৎ যে ফ্রাই প্যানটায় আমি রান্নাটা করছি সেটার লিঙ্কও দিয়ে দেবো। দেখো, খুব অল্প তেলের মধ্যে ডিম আর সবজি একসাথে ভেজে নিচ্ছি। আর জানো তো, এই টিসানোর যে পাস্তাটা সেটা কিন্তু একদমই ননস্টিকি। অনেক সময় হয় না, আমরা একটু ওভার কুক করে ফেলি, কেমন মনে হয় গায়ে গায়ে চিপকে যাচ্ছে, এটা একেবারেই সেটা হয় না। এটা প্রপার কুক হয়, আমি জানি না কি করে, তবে এত ভালো হয়, আমি ওই জন্য বারে বারে তোমাদের বলছি। যাই হোক, দেখলে সমস্ত সবজিগুলো যখন একসাথে ভাজা ভাজা হয়ে গেছে, আমি ডিম আগে ভেজে তুলে নিয়ে নিই, কারণ প্রয়োজন ছিল না। তার মধ্যে আমি বেশ কিছুটা টমেটো সস দিয়েছি, একটা বাইন্ডিং হয়, প্লাস ওই সুইট অ্যান্ড সাওয়ার যে একটা টেস্ট সেটা অ্যাড হয়।
তার সাথে কিছুটা পাস্তা সিজনিং, সরি এটা পিৎজা সিজনিং, পিৎজা পাস্তা দুটোতেই অ্যাড করা যায়, সেই সিজনিংটা আমি একটুখানি ছড়িয়ে দিলাম। আর এই যে ঠান্ডা করে রেখেছিলাম ঝুড়ির মধ্যে, সেটার মধ্যে অল্প সামান্য সাদা তেল দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে ওই অল্প তেলের মধ্যেই পাস্তাটা আমি রেডি করে নিলাম। এখন এটাকে একটু টস করে নেব সমস্ত সবজি সব কিছুর সাথে। তোমরা চাইলে এর মধ্যে একটু ছোটো ছোটো করে কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিতে পারো, আরও টেস্ট এনহ্যান্স হবে, বা চিলি ফ্লেক্স দিতে পারো, তাতেও কিন্তু স্বাদ হয়। আর তার সাথে সাথে তোমরা এর সাথে চিজও অ্যাড করতে পারো, ভীষণ টেস্টি লাগবে খেতে। আমরা তো চিজ পাস্তা অনেক সময় বাইরে থেকে অর্ডার করে খাই, তো প্রয়োজন পড়ে না, কারণ বাইরের ম্যাক্সিমাম পাস্তাই কিন্তু ময়দা দিয়ে তৈরি হয়। আর যদি হেলদি অপশন চুজ করতে চাও, আমি বলবো ডিসানোর এই এলবো পাস্তালিশিয়াস, যেটা পুরোপুরি জিউরাম ফিট দিয়ে তৈরি, একবার ট্রাই করো, আমি বলবো এর প্রেমে পড়ে যাবে। তো চলো এখন ওদের আগে প্লেটে সাজিয়ে দিই, ওরা খাওয়া দাওয়া করে নিক। না না, আমি মোছার জন্য দিদিকে তো রেখেছি, কারণ দেখো আমার যে পরিমাণে হাতের ব্যথা হচ্ছিল, সেই হাতে ব্যথাটা মানে আমি যত বলবো সেটাও কম, এত পরিমাণে আমি কষ্ট পেয়েছি। তো স্বাগতাদিও আমাকে বলেছো যে, শুধু স্বাগতাদি কেন, অনেকেই বলেছো যে ঘর মোছার জন্য একজন রাখার, তো সেটা তো আমি রেখেছি। কিন্তু কি জানো তো, আমি একটুখানি না প্রত্যেক দিনের কাজটা প্রত্যেক দিন করে নেওয়ার চেষ্টা করি, বিশেষ করে এই পরিষ্কার পরিচ্ছন্নতা। আমি নিজে যখন ঘরদোর মুছতাম তখন খাটের তলা রেগুলার মোছা, এই ধরো রান্নাঘরের যে নিচের দিকে ধুলো ঢুকে যায় সেগুলো অন্তত রোজ না হোক অন্তত সপ্তাহে একদিন এরকমভাবে কিন্তু আমি ক্লিন করে নিই। আর যখন অন্য কেউ ঘর মুছে যায়, তারা কিন্তু এগুলো করে না মাসের পর মাস, তাদের দাবিই থাকে যে সেই কাজগুলো আমরাই করব। তাহলে আমরা যদি খাটের তলাও মুছতে পারি আর ওইগুলো মুছতে পারি, তাহলে এই ছোটো ছোটো আমার ঘর দুটো না মোছার কী আছে, এই ভেবেই আমি না লোক রাখতে চাইতাম না। এবারে কিন্তু ঠিক করেছি যে না, যেরকম প্রত্যেক দিন না হোক অন্তত একদিন অন্তর বা দুদিন অন্তর আমি খাটের তলাও পরিষ্কার করব। আর রান্নাঘরের এই যে নিচের দিকটা দেখো, প্রায় এইটা যদি রেগুলার পরিষ্কার না করি না, প্রচণ্ড ধুলো ময়লা ওই ভেতরে হাওয়ার সাথে সাথে ঢুকে যায়। তো সেই জন্য আমি ইত্যাদি ঘর মুছতে আসার আগেই আমি এগুলো করে নিচ্ছি। আমি একটা জিনিসই জানি, মানুষের কর্ম যেমন তার ভাগ্য নির্ধারণ করে, তেমনই আমাদের ঘরের যদি আমরা পরিচ্ছন্ন থাকি, বা সেটা আমাদের ভেতর থেকে হোক বাইরে থেকে হোক, আমাদের সংসারে কিন্তু সেখানে শ্রীবৃদ্ধি হতে বাধ্য। কারণ তুমি একটা কাজের মধ্যে নিজেকে ইনভলভ করছো, তোমার কাজটা সুষ্ঠুভাবে হচ্ছে, তোমার মন ভালো থাকছে, মন শান্ত থাকছে, তোমার সংসার কেন, তোমার যে ভেতরের আত্মিক উন্নতি এমনিই হবে। সবথেকে বড় জিনিস তো তোমার কর্ম, তার উপরে তো আর কিচ্ছু নেই। আর ঈশ্বর সাধনা, ভগবানকে ডাকলে তিনি যে কোনো তরি পার করে দেন। তো যাই হোক, এখানে আমি ওই সমস্ত যেখানে ময়লার ড্রাম থাকে সেই জায়গাটাও ঝাড় দিয়ে পরিষ্কার করে দিচ্ছি। সকালবেলা তো ময়লার গাড়ি আসে, ময়লা পরিষ্কার হয়ে যায়, ময়লার ড্রাম রেগুলার পরিষ্কার হয়ে যায়। আর এখন ওই সমস্ত কিছু আবার জায়গা মতন সেট করে দিলাম, ঝাড় দিয়ে দিলেই যথেষ্ট। মুছতে হবে যে একদিন অন্তর, তারও কোনো প্রয়োজন নেই। আর ওই যে পেঁয়াজ আলু এগুলো আনা হয়েছিল, সেগুলো ভেতর দিকে ঢুকিয়ে দিলাম, বাইরেটা একদম মানে জবরজং হয়েছিল। আর আয়ুষ্মানের বইয়ের তাকটা আমি হাফ পরিষ্কার করেছি, হাফ নিচের দিকটা এখনও বাকি আছে, ওইটা ক্লিন করতে হবে। আর এখানে আমি ঝাড়টার দিয়ে দিই ঝটাপট করে, যাতে রীতাদির মানে মুছে দিতে সুবিধা হয়। রান্নাঘরটা আমি সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করি, সে তো তোমরা জানোই। আর ওই ঝাড় দিতে দিতে ঝটাপট করে যতটুকু ডাস্টিং করা যায় সেইটুকু আমি এখানে সেরে নিলাম। তোর মোছা হয়ে গেছে, সব নিট অ্যান্ড ক্লিন। খালি আয়ুষ্মানকে এখন এই যে কফিটা গরম করে দিলাম, আজকে অনেক দেরি করে ঘুম থেকে উঠেছে। আর পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখেছি। তোমাদের নতুন চাদরগুলো দেখাবো, সেদিন যেই চাদরগুলো কিনেছিলাম সেই চাদরগুলো তোমাদের ভালো করে দেখানো হয়নি, কারণ আমি ভালো করে ব্লগ শেয়ারই করতে পারিনি। বেশ কয়েকদিন হয়ে গেছে যে আমি ভালো করে ব্লগ শেয়ার করি না। তেলও নতুন পেন এই তো শোকেসের ওপরে, তেল অল্পই ছিল, যেটুকু আছে আমার হয়ে যাবে। রাশিস দেখলেই খ্যাচখ্যাচ করে বলবে তেলটা সব শেষ করে দিয়ে যাও, কিন্তু কিছু করার নেই, আমার এইটুকু তেল তো লাগবে। আর খুব সাবধানে গরম করবে। এই তেলটা যদি সপ্তাহে একদিন, আমি বলছিলাম আমি অনেক দিন গ্যাপ দিয়ে দিয়েছি বলে আমার চুলটার একদম 12টা বেজে গেছে। সপ্তাহে একদিন ব্যবহার করো, তোমাদের চুলের কোনো সমস্যাই থাকবে না। যাদের প্রচুর চুল পড়ছে, ধৈর্য ধরে একটা মাস অন্তত সপ্তাহে একদিন, সপ্তাহে 2 দিন করো, তারপরে দেখো কোনো রেজাল্ট পাও কিনা। যদি থাইরয়েডের ওষুধ, কোনো মেডিসিনের জন্য চুল পড়ে বা কোনো রকম সমস্যা আছে তার জন্য চুল পড়ে, সেটা আলাদা কথা। কিন্তু আদার্স যে কারণেই হোক, হরমোনাল চেঞ্জেসের জন্য হোক বা যে কোনো কারণেই হোক, এটা হচ্ছে রামবান একটা মেডিসিন।
চুল পড়া বন্ধ হবেই হবে। আমার হয়েছে, অনেকের হয়েছে, তোমাদেরও হবে। এগুলো তো আর আমার নিজস্ব বানানো টোটকা নয়, এগুলো ছোট থেকে আমি জানি। মেথি এতটাই ভালো, এতটাই। এর সাথে যদি কারি পাতা ফুটিয়ে রেখে দিতে পারো ছেঁকে, ঠান্ডা করে বোতলে ভরে রাখলে, যখন ইউজ করবে একটু হালকা গরম করে ইউজ করলে ভীষণ ভালো কাজ দেবে। চুলের যে কোনো সমস্যার সমাধান একদিনে হবে। দেখো কিরকম গ্যাজ গ্যাজ মতন বেরোচ্ছে। এই এক্সট্র্যাক্টগুলো বার করতে দিতে হবে, তারপর একটু মানে একটু গরম থাকতে থাকতে চুলে অ্যাপ্লাই করে নেবে। আমি তোমাদের দেখাবো রাতেই কিভাবে আমার চুলটা পুরো চেঞ্জ হয়ে যায়। মানে এই যে সকাল থেকে বেশ কিছুক্ষণ অয়েলিং করে আমি রেখে দিই, কিছুক্ষণ রোদে বসি, এতে চুলের যে কী পরিমাণে উন্নতি হয় সেটা যারা ব্যবহার করেছে এই তেলটা তারা জানে। আর আমি বলবো যারা ব্যবহার করনি একবার করে দেখো। এতে তো কোনো খরচা নেই, না তোমাকে হাজারটা জিনিস জোগাড় করতে হবে। মেথি আমাদের ঘরেই থাকে, 5 ফোড়নের মধ্যেও মেথি থাকে, সেখান থেকেও কালেক্ট করে নিয়ে করতে পারো যদি আলাদা করে মেথি না কেনা থাকে। তো আমি নারকোল, যে কোনো নারকোল তেল নিতে পারো, তবে কোনো ওই ভেষজ তেল নিও না, বা কোনো রকম ধরো আলাদা বিভিন্ন জড়িবুটি মেশানো তেল অলরেডি রয়েছে সেটা নিও না, তাহলে কিন্তু সেভাবে কাজ করে না। নারকোল তেল নিও, তা বা আমন্ড অয়েল যেটা থাকে সেটার মধ্যেও করতে পারো, তবে নারকোল তেল নিলে বেশি ভালো, কারণ আমি ছোটো থেকে ওটাই করে এসেছি। এরপরে ওই ব্রেকফাস্টটা সেরে এখানে আমি চলে এসেছি বাথরুমে। জামা কাপড় বেশি কিছু নেই, ওই জন্য মেশিন চালাবো না, শুধুমাত্র যে কটা আছে হাতে হাতে কাচা হয়ে যাবে। তবে এটা এখন ভিজিয়ে রেখে দেবো, কারণ একটু ভেজানো না থাকলে না পরিষ্কার হয় না। তো এই সার্ফ দিয়ে ভালো করে ভিজিয়ে রেখে এটা বাইরে রেখে দিয়ে আজকের বাথরুমটা পরিষ্কার করব। জানো তো, যদি তোমার ঘরদোর নিট অ্যান্ড ক্লিন এবং জিনিস জায়গায় রাখতে হয়, ঘরে প্রত্যেকটা মানুষকে একটু কাজের হতে হয়, কিন্তু সেটা তো সব সময় হয় না। তো ধরো বাথরুম ক্লিনিংয়ের কথাই বলছি, যে যেদিন শ্যাম্পু করবে সে যদি একটু হাতে হাতে বাথরুমটা ঘষে দিল, খুব বেশি তো না, রেগুলার যদি ঘষা থাকে তাহলে কিন্তু খুব ময়লা হয় না। কিন্তু আমরা, যেমন আমি বেশ কিছুদিন করতে পারিনি, জানোই হাতের যন্ত্রণার জন্য আমার ভয় লাগতো কোনো কিছু কাজ করতে, তো সেই জন্য হয়নি। আর এই যে পরিষ্কার করছি আমি কিন্তু আবার বালতি টালতিগুলোও ধোবো, তো সেই জন্য হাত দিচ্ছি, মানে ভেবো না যে আমি নিচটা ঘষতে ঘষতে আবার বালতিতে হাত দিচ্ছি। যখন এগুলো করি তখন কিন্তু আলটিমেটলি ওইগুলোও সমস্ত একসাথে ক্লিনিং হয়। আর এই যে ছোট ছোট জায়গাগুলো কিন্তু আমরা অ্যাভয়েড করি। হয়তো এই জায়গাটা দেখতে অনেকের ঘেন্না লাগবে, কিন্তু কিছু করার নেই। ময়লা মানে পরিষ্কার করতে গেলে আগে নিজেকে অনেক বেশি ময়লা ঘাঁটতে হয়। অনেকেই বাথরুম ক্লিনিং পুরো ভিডিও চায়, আমি তো তাও অল্প অল্প করেই দিই, কারণ ট্রাইপডটা তার ভেতরে নিয়ে ঢোকা যায় না বাথরুমের। তো আমি এখানে বাথরুম ক্লিন করে নিয়ে, আজকে রান্না ছিল না কারণ আমরা একটা জায়গায় বেরোবো, তো বাইরে কিছু খেয়ে নেবো ভেবেছিলাম। আর ভাত খাইনি দুপুরবেলা, এই মানে টুকটাক, কারণ আজকের ব্রেকফাস্ট থেকে শুরু করে অনেক কিছুই একটু ভারী ভুরি খাবার দাবার হয়েছিল। তো এখন আমি রেডি হয়ে নিয়েছি। দেখো, রেডি হইনি প্রপার, ওই যেটুকু বাকি আছে আর কি, টোনার ময়শ্চারাইজার সেগুলোও করব। যাচ্ছি, কিছু বলছি আর কি, কিছু কেনাকাটা আছে, সেগুলো তো পরপর তোমরা জানতেই পারবে। প্লাস আজকে শ্যাম্পু করাটাও দরকার ছিল, সেটাও কেন করলাম বলছি। আর যারা আমাকে বলছিলে যে পায়েল ওই টি ট্রি জেলটা ইউজ করলে তো আমাদের স্কিনটা শীতকালে তো একটু ড্রাই হয়, আমারও হয়, তারপরেও আমি কিছু এতদিন ইউজ করতাম না, ভেবেছিলাম একটা সেটাফিলের ময়শ্চারাইজার কিনবো, কিন্তু আশিস যেহেতু নিভিয়া লাইট যেটা সেটা ইউজ করে, ভাবলাম ওই টি ট্রি জেলের সাথে সামান্য নিভিয়া লাইটটা নিয়ে দেখি। তো দেখলাম স্যুট করে গেছে, ওই দুটোর সাথে মিক্স অ্যান্ড ম্যাচ করে আমি স্কিনে দিই, তো স্কিনটা এখন বেশ সফট হয়েছে। তো এই যে একটু কাজল পরলাম, লিপস্টিক পরলাম, চলো তোমাদের চাদরগুলো দেখাই। তোমাদের সেদিন দেখালাম না যে চাদরগুলো কিনেছি, কিন্তু পুরোপুরি তো দেখানো হয়নি। তার মধ্যে একটা আমি যাকে গিফট করেছি ওই এইরকমই কালারের, এই অরেঞ্জ কালারের কিছুটা, যেহেতু দুটো অরেঞ্জ হয়ে যাচ্ছে, অরেঞ্জ আর ইয়েলোইশ যেহেতু দুটো হয়ে যাচ্ছে, সেই জন্য আমি কি ওয়েটি, সেই জন্য আমি একটা দিয়ে দিয়েছি। আর কি কি কিনেছি, মানে কি কি কালারগুলো তোমাদের দেখাই, দাঁড়াও। আমি কিনেছি একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা, 7টা কিনেছিলাম। অনেক দিন বাদে ভালো চাদর কিনলাম। ওই পুজোর সময় যেগুলো কিনেছিলাম ওগুলো অতটা ভালো ছিল না। এই যে এই একটা, দুটো, তিনটে, চারটে, আবারে 5টা, আর এই একটা 6টা। এই দুটো কালার কিছুটা একরকম হয়ে গেছে, না না আলাদাই, মানে পিঙ্ক পিঙ্ক হয়ে গেছে।
আর এই কালারটা আমার পছন্দ হচ্ছে। এই চাদরগুলো না 4-1, মানে হচ্ছে একটা চাদর, দুটো মাথার বালিশ, দুটো পাশ বালিশ। এইটা একটা, আর একটা মনে হয় যাকে দিয়েছি, আর একটা হচ্ছে এইটা। এই দুটো হচ্ছে 4-in-1, একটা চাদর আর চারটে হচ্ছে ওই মাথার বালিশ পাশ বালিশ। আর এইগুলোতে হচ্ছে দুটো আছে, মানে মাথার বালিশ, দুটো মাথার বালিশ, ব্যাস, পাশ বালিশ নেই। আর এটাতেও তাই, এইটাতেও তাই। এইটা হচ্ছে শুধু বেড কভার, এইটা শুধু একটাই আছে। কোনটা পাতবো তাই ভাবছি। এই দুটো বরঞ্চ এখন রেখে দিই। আর আমি কেন বলো তো, এত বেলাতে আজকে পাচ্ছি, শ্যাম্পু করলাম। হ্যাঁ, এতদিন তো মাথা ঘষা হয়নি, ঠাকুরও দিইনি। আজকেও আমি ঠাকুর এখনো দিইনি, কিন্তু মাথা ঘষে নিলাম আর ঠাকুরের বাসন টাসনগুলো নামিয়ে রাখলাম। কারণ হাতে একটা দিন আমি সময় নিই, যদি দেখি যে ঠিক আছে তাহলে কালকে আর শ্যাম্পু করবো না। আর দেখবে শ্যাম্পু করার পর আর একবার তোমার শ্যাম্পু করতেই হয়, আশা করি বুঝতে পেরেছ। তো যদি দেখি যে কালকে শ্যাম্পু মানে ঠিক আছে, তাহলে আর কালকে শ্যাম্পু করবো না, একেবারে পুজো দেবো। আর যদি দেখি না আমাকে শ্যাম্পু একবার করতেই হবে, তাহলে তো ওই জন্য আমি মাথা টাথা ঘষে ওই জন্য এত বেলাতে ইয়ে করছি, চাদর পাচ্ছি। চলো চাদরটা পেতে নিয়ে আগে, তারপরে বেরোবো। কিছু কেনাকাটি আছে, কেন কি বৃত্তান্ত সেটা সময়ের সাথে সাথে জানতেই পারবে। দেখো, পিঙ্কের প্রতি আমার একটা বরাবরই ছোট থেকে একটা ঝোঁক। পিঙ্ক কালার দেখলেই আমার মনটা বেশ ফুরফুরে হয়ে যায়। দেখো এই ডায়েরিটা কি সুন্দর না, ভেতরে কিন্তু শ্রীকৃষ্ণের আরও অনেক ছবি আছে, অনেক অনেক অবতারের ছবি আছে। তো এই চাদরটা প্রথমে ভাবলাম যে পাতবো না, অন্য একটা পাতি, কিন্তু এটা পেতে দেখলাম বেশ ঘরটা না সুন্দর লাগছে। আর আমার তো এই কম্বিনেশনেরই দেখো পর্দা প্লাস আমার মানে ঘরের কালারটাও এই কম্বিনেশনের, তো পাতার পর বেশ সুন্দর লাগছিলো। আমার না পিঙ্ক আর ব্লু এর কম্বিনেশনটা বেশ পছন্দের। আর একটা কালারও ভালো লাগে, সেটা হচ্ছে একদম হলুদ, যে কাঁচা হলুদ যে রঙটা, সেই রঙটাও আমার খুব ভালো লাগে। তো এই যে আশিসকে ওর স্নান হয়ে গেছে, ওই হাতে হাতেগুলোও দিচ্ছি, এদিকে আসতে পারছে না। আর একজন দেখো না ভালো করেই সানডের মজা নিচ্ছে, কিছুতেই আর মানে ওপর থেকে যে নিচে বসবে বা দাঁড়াবে সেটাও পাচ্ছে না। ওই কম্বলগুলো রেখেছি ওর ওপরে গিয়ে শুয়ে পড়েছে। ভালো, এক একদিন মানুষের এরকম একটু মানে মজারও দরকার আছে, এন্টারটেনমেন্টের দরকার আছে, রিল্যাক্স থাকার দরকার আছে। আমার রিল্যাক্সেশন হচ্ছে একটু বাইরে বেরোবো, ঘুরবো, একটু চা কফি খাবো, চলে আসবো, ওটাই আমার কাছে রিল্যাক্সেশন। খুব বেশি আহামরি যে আমাকে বাইরে অনেক দূর গিয়ে বেরিয়ে আসতে হবে তার কোনো মানে নেই, যদি পাই সেটা তো এক্সট্রা পাওয়া। আর এর সাথে তো দুটো বললাম বালিশের কভার আছে, তো ওইগুলো যেগুলো পাতা ছিল সেগুলো খুলে অনেক অনেক মাস হয়ে গেছে যে আমি চাদর কিনিনি, ভালো চাদর কিনিনি, মাস কি বছর হয়ে গেছে বোধহয়। তো ওই জন্য একসাথে অনেকগুলো চাদর কিনে নিয়েছি। আর এখানে এগুলো রেখে দিই। দেখো ঘরটা কতটা ব্রাইট লাগছে, তাও আমার ঘরে এত দিনের আলোটা পড়ে না, লাইট জ্বালিয়েও ঠিক বোঝানো যায় না। আর চাদরটাও খুব সুন্দর, হালকা, কাচাকাচি করতে খুব একটা অসুবিধা না, হাতেও কেচে নিতে পারবে, এতটাই ভালো, পিওর কটন। আর এই যে কানের দুলটা পরছি, আমাকে তো একবার একজন বলেই ছিল তোমার কি একটাই কানের দুল? আমার অনেকগুলো কানের দুল আছে, কিন্তু এই কানের দুলটা পার্টিকুলার, এগুলো দীঘাতে পাওয়া যায়। হ্যাঁ, এই কানের দুলটা সমস্ত ড্রেসের সাথে যায়, সালোয়ারের সাথেও যেমন যায়, ওয়েস্টার্নের সাথেও তেমন যায়, শাড়ির সাথেও যায়। তো হয়ে গেছে, আমি রেডি, কিছুই সেরকমভাবে করিনি। ওই যে ময়শ্চারাইজারটা এখন ইউজ করছি না, ওইটা বেশ ভালো যাচ্ছে স্কিনের সাথে, মানে ওই ট্রি জেলের সাথে। আর এই ব্রাশটার তো অনেক আসেই, তোমাদের আমি লিঙ্কও শেয়ার করেছি, যদি প্রয়োজন হয় বলো, আবার শেয়ার করে দেবো। তো চুলটা আমি এখনও ভালো করে ছাড়াইনি কিন্তু, কারণ ভেতরে ভেতরে ভিজে ছিল, তো আমি জাস্ট ব্রাশটা দিয়ে ওপর চালাচ্ছি, কারণ বেরোতে হবে, শুকিয়ে তো চুল যাবে ঠিক কিছুক্ষণ বাদে। আর একটু স্ট্রেট না হলে কি ভালো লাগে? তো এই ব্রাশটা দিয়ে চালালে কি বলো তো, চুলটা বেশ একটা স্ট্রেট, একটা স্মুথ লুক থাকে। আর মেথি অয়েলটা করার ফলে চুলটা দেখবে কতটা শাইন করছে। দাঁড়াও পেছন দিকটা তোমাদের দেখাই, দেখো চুলটা কত স্ট্রেট অ্যান্ড শাইনি হয়েছে না। এইভাবে চুলটা কিন্তু আমরা মেনটেন করতেই পারি খুব সহজে, তার জন্য এক্সট্রা কোনো খরচ নেই। আচ্ছা, কোথায় যাচ্ছি, কী কী কেনাকাটা করেছি, সেগুলো না হয় তোমাদের নেক্সট ব্লগে দেবো। আর আজকে আমাকে কেমন লাগছিল অবশ্যই কমেন্ট করে জানিও কিন্তু। আবার আসছি আগামীকাল, দেখা হচ্ছে তোমাদের সাথে নতুন আরেকটা ব্লগের সাথে। আজকের মতন বিদায় নিলাম, সকলে খুব ভালো থেকো বন্ধুরা, টাটা বাই বাই, গুড নাইট, সায়োনারা।